আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওলেটের বায়োলজি ক্লাসে স্বাগতম। আমি নাসিম হায়দার ফাহিম আছি বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে ওলেটে। তো আমরা প্রথম ক্লাস করছি, প্রথম অধ্যায় কোষের গঠনের প্রথম কিছু অংশ সম্পর্কে পড়ছি। তো প্রথম কিছু অংশের মধ্যে কি কি ছিল? প্রথম কিছু অংশের মধ্যে ছিল কোষের নামকরণটা, তারপর কোষের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়ছি। এরপর আমরা কি পড়লাম? এই যে এটা জানলাম যে কোষ যে গঠন হয়, প্রথম কোষ সৃষ্টি কিভাবে হইছে সেটা সম্পর্কে আমরা জানছি। এরপর কোষের বৈশিষ্ট্যগুলো দেখছি। তারপর কোষীয় অঙ্গাণু, কোষবিদ্যা, কোষতত্ত্ব এগুলো আমরা পড়ছি। তো এখন আমরা কোষের প্রকারভেদগুলো জানবো। কোষ সাধারণতভাবে দুটি ভিত্তিতে ভাগ করা হয়। একটা হলো শারীরবৃত্তীয়, আরেকটা হলো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। একটা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে ভাগ করে, আরেকটা হলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ভাগ করে। শারীরবৃত্তীয়র ক্ষেত্রে দুই প্রকার, সেটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। তো দেহকোষগুলোর কাজ কি? দেহকোষগুলো বলতে আমরা বুঝতে পারতেছি যে আমাদের দেহকে গঠন করতে যে কোষগুলো সাহায্য করে সেগুলোকে আমরা দেহকোষ বলে থাকি। তো সেই হিসেবে আমরা সংজ্ঞাটা একবার পড়ি। যে কোষ জনন কোষ নয়, অর্থাৎ আমাদের প্রজননে সহায়তা করে না, তাই হলো দেহকোষ। মানে দেহ গঠনে সহায়তা করবে কিন্তু এটি প্রজননে সহায়তা করবে না, এরকম ধরনের কোষকে আমরা জনন কোষ বলে দেহকোষ বলে থাকি। তারপর জীবদেহে অঙ্গ প্রত্যঙ্গ গঠনকারী কোষকে দেহকোষ বলে। উচ্চ শ্রেণীর জীবের কোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কাদের ক্ষেত্রে থাকে? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সাধারণত থাকে হলো উচ্চ শ্রেণীর জীবগুলোতে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক কোষ থাকবে উচ্চ শ্রেণীর দেহকোষে। উচ্চ শ্রেণী বলতে আমরা বুঝতে পারি যে মানে করডাটা পর্বের প্রাণীগুলো যেগুলো আছে তাদের ক্ষেত্রে সাধারণত। তারপর মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তনালী ইত্যাদি প্রত্যেকটা দেহকোষের উদাহরণ। এগুলো প্রত্যেকটাই দেহকোষের উদাহরণ। এরপর আমরা জনন কোষ দেখি। জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল অর গ্যামেট, তো যেগুলো আমাদেরকে বিভিন্নভাবে জননে সহায়তা করে, মানে জনন কাজের জন্য যে কোষগুলো ভূমিকা রাখে সেগুলো হলো জনন কোষ বা গ্যামেট। যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়াটার নাম কি মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল, আর ডিপ্লয়েড মানে হলো ডাবল। তো ডিপ্লয়েড জীব মানে ডাবল এন বা 2n, আমরা এর আগে তো অবশ্যই পড়ছি। তো 2n লেখা যাচ্ছে না, যাই হোক, এখানে 2n সংখ্যক যে ক্রোমোজোমের যে ইয়াগুলো আছে, জীবগুলো, তো তাদের ক্ষেত্রে ডিপ্লয়েড বলছে। তো ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে জননাঙ্গে প্রক্রিয়াটার নাম হবে মায়োসিস প্রক্রিয়া হ্যাপ্লয়েড সংখ্যক মানে সিঙ্গেল হয়ে থাকে। এসব কোষকে গ্যামিট বা জনন কোষ বলে, অর্থাৎ এই ডিপ্লয়েডের ক্ষেত্রে সিঙ্গেল হচ্ছে। আবার শুক্রাণু, সেক্ষেত্রে উদাহরণ হলো শুক্রাণু ও ডিম্বাণু জনন কোষের উদাহরণ। শুক্রাণু ও ডিম্বাণু এরা হলো জনন কোষের উদাহরণ। জনন কোষ বা গ্যামেট সর্বদাই হ্যাপ্লয়েড হয়। জনন কোষ বা গ্যামেট সর্বদাই কি হবে? হ্যাপ্লয়েড বা এন সংখ্যক, যেটাকে আমরা বলে থাকি। এরপর আমরা দেখি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। তো প্রথমে আমরা পড়লাম কি শারীরবৃত্তীয় কাজ, যে কাজগুলো আছে তার উপর ভিত্তি করে। এরপর আমরা দেখতেছি নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। তো প্রথমটা হলো আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক কোষ বা আদি কোষ, আর দ্বিতীয়টা হলো প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। ইংলিশ টার্ম প্রোক্যারিওটা, এটা হলো ইউক্যারিওটা। তো যে কোষগুলো কোনো আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস এমনকি আবরণ বিশিষ্ট অন্য কোনো অঙ্গাণুও থাকে না, তা হলো আদিকোষ। মানে কোনো ধরনের আবরণ বিশিষ্ট কোনো অঙ্গাণু এখানে অবস্থান করবে না,
কিন্তু আমরা যদি প্রকৃত কোষটা দেখতে পাই সেক্ষেত্রে দেখি যে কোষে আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে এবং এখানে বসি পরে লেখছে যে আবরণ বিশিষ্ট অন্যান্য অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু ইত্যাদি থাকে। দুই স্তর বিশিষ্ট একটি আবরণ দ্বারা পরিবেষ্টিত অবস্থা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। মানে এই কোষটার মধ্যে আমরা বুঝলাম যে সব ধরনের আবরণ বিশিষ্ট সব ধরনের পদার্থই বা অঙ্গাণুই থাকে। তো এখানে কোনোটাই থাকে না। আদি কোষে নন হিস্টোন প্রোটিনযুক্ত একটি বৃত্তাকার কুণ্ডলী ডিএনএ থাকে। এখানে যে ডিএনএটা থাকে সেটা কি হয়, নন হিস্টোন প্রোটিনযুক্ত, মানে এতে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে, মানে এগুলো সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করবে। তো এরপর আমরা দেখি যে সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলে নিউক্লিওয়েড বলে। মানে এটাকে আমরা কি বলে থাকি সাধারণত, নিউক্লিওয়েড বলে থাকি। আদিকোষে রাইবোজোম 70S, আদিকোষে রাইবোজোম কত, 70S। আদিকোষের দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস, আমরা জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বিবিভাজনটা হয় এবং অ্যামাইটোসিসটা সাধারণতভাবে অ্যামাইটোসিস হলো দ্বিবিভাজনের একটি টার্মের মতনই। তো সেগুলো সাধারণতভাবে নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেক্ষেত্রে হয়ে থাকে। তো আদিকোষের দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। আদিকোষ দ্বারা গঠিত জীব হলো আদিকোষী জীব বা প্রোক্রিওটেস। উদাহরণ মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, এই যে অ্যারিচোব্যাকটেরিয়া বা ইকোলাই, এরচেরিয়া কোলাই। তো ইকোলাই নামে আমরা অনেকটা বেশি জানি যে এর নামটা ইকোলাই নামে। তো ইকোলাই ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া এগুলো হলো আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা আদিকোষী বা প্রোক্যারিওটিক সেল। তো তারপর মর্নেরা রাজ্যের সব জীব আদিকোষী জীব। গ্রিক প্রো থেকে বিফোর, প্রো মানে হলো বিফোর মানে আগে, এবং মানে আদি, এবং ক্যারিয়ন অর্থ হলো নাট বা নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা। নিউক্লিয়াস সংগঠন মানে গঠন হওয়ার আগের অবস্থাকে বলা হয়েছে প্রোক্যারিওটিক বা ক্যারিওটা এরকম। তো আদিকোষের ক্ষেত্রে অবাধ শোষণ ঘটে। আদিকোষের ক্ষেত্রে কিরকম শোষণ ঘটে, সাধারণতভাবে অবাধ শোষণ ঘটে। অধিকাংশ ক্ষেত্রে শোষণ পদ্ধতি পুষ্টি ঘটে, শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে, শ্বসন না, এটা শোষণ পদ্ধতি, অর্থাৎ শোষণ করবে। অধিকাংশ ক্ষেত্রে শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে, মানে তারা শোষণের মাধ্যমে পুষ্টি উৎপন্ন বা পুষ্টি গ্রহণ করে। কত ক্ষেত্রে সালোক শোষণও তাদের মধ্যে ঘটে থাকে, মানে কিছু কিছু ব্যাকটেরিয়া বা এরকম আছে যারা এই সালোক শোষণ প্রক্রিয়া ঘটাতে পারে। তো এখানে একটা কাজ দেওয়া আছে, এটা তোমরা দেখতে পারো, পড়ে নিবা। এরপর যদি দেখি আমরা প্রাককেন্দ্রিক বা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। তো প্রাককেন্দ্রিক কোষ মানে হলো যেটা হলো আমাদের উন্নত কোষ বা প্রকৃত কোষ মানে সম্পূর্ণ কোষ যেটাকে আমরা বলতে পারি, সেটাকে হলো আমাদের প্রাককেন্দ্রিক বা প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক কোষ। তো যে কোষে আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে তাই হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আবরণ বিশিষ্ট অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু, লাইসোজোম। আমরা একটা তো কোষ সম্পর্কে গত ক্লাসে জানছি, তো কোষ সম্পর্কে আমরা দেখছি যে কোষের মধ্যে কি কি থাকতে পারে বা কি কি আছে, তো সবগুলোই এখানে অবস্থান করে। তো দুই স্তর বিশিষ্ট একটি আবরণী নিউক্লিয়ার এনভেলপ দ্বারা পরিবেষ্টিত অবস্থা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয়াসটা কি কি নিয়ে গঠিত হয়, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম, তারপর নিউক্লিয়ার একটা এনভেলপ থাকে, মানে একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এই যে নিউক্লিয়ার এনভেলপ। তো এর মাধ্যমে এটা আবদ্ধ থাকে। প্রকৃত কোষের ক্রোমোজোমের লম্বা বৃত্তাকার নয়, মানে এর যে ক্রোমোজোমটা থাকবে সেটা লম্বা আকৃতির বা লম্বা ভাবে থাকবে, এটা কোনো বৃত্তাকার ভাবে থাকবে না। বৃত্তাকার থাকলে সেটাকে বলছিলাম আমরা নিউক্লিওয়েড, আর যেহেতু এটা বৃত্তাকার নয়
তাহলে সেটা কি হবে, ক্রোমোজোমটা দ্বিসূত্রক থাকবে, যেটা আমরা পরে পড়তেছি। প্রকৃত কোষের ক্রোমোজোমগুলো লম্বা, 2 স্তর প্রান্ত বিশিষ্ট এবং ডিএনএ হিস্টোন প্রোটিনের সমন্বয়ে গঠিত। এটা থাকবে হিস্টোন প্রোটিন গঠন, হিস্টোন প্রোটিনের সমন্বয়। এদের রাইবোজোম থাকবে 8ts, আদিকোষে ছিল 7ts, এতে 8ts। ডিএনএ সূত্রাকার এবং একাধিক ক্রোমোজোমে অবস্থান করে। অর্থাৎ আমরা জানি যে আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকবে, এরকমভাবে একাধিক ক্রোমোজোম থাকে উন্নত জীবগুলোতে, সেটাই বোঝাইছে। কোষ বিভাজন মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। কোষ বিভাজনটা হবে মাইটোসিস বা মিওসিস প্রকৃতির। তো ওখানে কি হয়েছিল, ওখানে হয়েছিল মাইটোসিস বা দ্বিবিভাজনের। আর ইউক্যারিওটা শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, এর অর্থ অর্থ গুড, ক্যারিয়ন অর্থ নিউক্লিয়াস। তো গুড অর্থাৎ সুগঠিত, আর নিউক্লিয়াস, ক্যারিয়ন অর্থ নিউক্লিয়াস, যেটা মানে বোঝাইছে যে নিউক্লিয়াস যুক্ত কোষ। তো জড় কোষ প্রাচীরের বিশিষ্ট প্রকৃত কোষই প্রকৃত উদ্ভিদ কোষ। মানে জড় কোষ প্রাচীর বিশিষ্ট, মানে কোষ প্রাচীর সমৃদ্ধ বা কোষ প্রাচীর থাকবে এরকম প্রকৃত কোষই হলো প্রকৃত উদ্ভিদ কোষ। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদি সব উদ্ভিদই প্রকৃত কোষ দিয়ে গঠিত, এবং সকল প্রাণী কোষ প্রকৃত কোষ। সকল প্রাণী কোষ হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হলো প্রকৃত কোষী জীব, যেমন ইউক্যারিওটস। প্রকৃত কোষে সবাদ শোষণ ঘটে, অর্থাৎ আমরা জানি যে প্রকৃত কোষে সবাদ শোষণ ঘটে। তো শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ এই পদ্ধতিতে পুষ্টি ঘটে। এদের পুষ্টি ঘটে, ওখানে শুধু পুষ্টি ঘটে কোন মাধ্যমে, শোষণের মাধ্যমে। আর এখানে শোষণ, আত্তীকরণ এবং সালোক সংশ্লেষণ, এই 3 মাধ্যমেই পুষ্টি ঘটে থাকে। সম্ভবত প্রথম প্রকৃত কোষী ও বহুকোষী জীব হলো বঙ্গিওমর্ফা পুবোসেন্সিস নামক লোহিত শৈবাল, যার ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বে শিলা থেকে আবিষ্কৃত হয়েছে। এটা জিনিসটা কি, এটা হলো লোহিত শৈবাল, যার ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বে শিলা থেকে আবিষ্কৃত হয়েছে। বড় স্ত্রী গ্যামেট এবং ছোট স্পুং গ্যামেট দ্বারা এর যৌন জনন হতো এই পর্যন্তই। এখন আমরা আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্যটা পড়ব। তো প্রথমে আমরা নিউক্লিয়াস সম্পর্কে পড়ি। তো নিউক্লিয়াস সম্পর্কে আমরা দেখছি যে আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র ডিএনএ অঞ্চলে নিউক্লিওয়েডটা থাকে, এছাড়া কিচ্ছুই থাকে না, নিউক্লিয়াসের কিচ্ছু থাকে না, শুধুমাত্র ডিএনএটা থাকে, যেটা হলো নিউক্লিওয়েড, যেটা হলো বৃত্তাকার ডিএনএ এক কথায়। আর অপরদিকে প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখছি কি, প্রকৃত কোষের মধ্যে সবকিছু সুগঠিতভাবে থাকবে এবং ডিএনএটাও দ্বিসূত্রক হবে, মানে এক কথায় সবকিছু থাকে প্রকৃত কোষের ক্ষেত্রে। পর ডিএনএ এটা আমরা একটু আগে পড়ছি যে ডিএনএ এটা হলো বৃত্তাকার, এখানে এক্ষেত্রে থাকবে হলো বৃত্তাকার, এবং এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। একে সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না, কারণ ক্রোমোজোম হতে হলে সূত্রাকার ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন থাকলে সেটাকে আমরা ক্রোমোজোম হিসেবে ধরে থাকি, কিন্তু এখানে যেহেতু হিস্টোন প্রোটিনটা থাকে না, সেক্ষেত্রে সম্পূর্ণভাবে এটা ক্রোমোজোম বলা যায় না, এই আর কি। আর ডিএনএ সূত্রাকার এবং একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলিতভাবে প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। মানে এখানে হিস্টোন প্রোটিন থাকবে, ডিএনএ সূত্রাকার থাকবে এবং একাধিক পরিমাণ থাকবে, যেগুলো মিলিতভাবে একটি ক্রোমোজোম গঠন করবে। আবরণ বেষ্টিত অঙ্গাণু আমরা দেখছি আদি কোষে কোনো আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণুই থাকে না।
আর প্রকৃত কোষে সকল ধরনের আবরণ বিশিষ্ট অঙ্গাণু থাকে। আর আদি কোষে রাইবোজোমটা থাকে, প্রকৃত কোষেও রাইবোজোমটা থাকে, কিন্তু আদি কোষের রাইবোজোমটা থাকবে 70s, আর প্রকৃত কোষের রাইবোজোমটা থাকবে কত, 80s। তারপর সাইটোস্কেলেটন, যেটা হলো কোষীয় কঙ্কাল, পাশে লেখা আছে অবশ্য কোষীয় কঙ্কাল। তো কোষীয় কঙ্কালটা এখানে থাকে না, মানে আদি কোষের ক্ষেত্রে থাকবে না। আর সাইটোস্কেলেটন ইয়াতে থাকে, প্রকৃত কোষে থাকবে। তারপর আরএনএ পলিমারেজ যেটা আরএনএ গঠনে সহায়তা করে, এরকম একটা পলিমারেজ, যেটা এটা হলো আদি কোষের ক্ষেত্রে এক প্রকারের হয়, এক ধরনের বা এক প্রকারের। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সেটা থাকবে 3 প্রকারের। অপেরণ হয়ে থাকে আদি কোষের ক্ষেত্রে থাকবে অপেরণটা সাধারণতভাবে নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেক্ষেত্রেই থাকে, সেক্ষেত্রে আদি কোষের ক্ষেত্রে অপেরণটা থাকে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে অপেরণটা থাকে না। তারপর জিনের গঠন, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইন্ট্রন মানে যে একটা অংশ থাকে, একটা হলো এক্সন আর একটা হলো ইন্ট্রন। তো এক্সন পার্টটা হলো যেটা কোডন থাকে, অর্থাৎ তারা কোড করতে পারে, এটা হলো একটা এমআরএনএ এর মতো, এমআরএনএ। তো সেটা জিন গঠনে সহায়তা করে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে একটা অংশ থাকে যেটা কোডন সহ থাকে, আর একটা অংশ থাকে যেটা হলো কোনো কোডন করতে পারে না এবং নিষ্ক্রিয় থাকে। তো সেক্ষেত্রে নিষ্ক্রিয়টা আবার বাদ দিয়ে তখন আলাদা, মানে ওটাকে বাদ দিয়ে তারপর মানে এক্সট্রনগুলো একসাথে হয়। কিন্তু আদি কোষের ক্ষেত্রে এক্সট্রনটা থাকে না, শুধুমাত্র ইন্ট্রনটাই থাকে। আবার প্রকৃত কোষের ক্ষেত্রে ইন্ট্রনটা আছে, যেটা আমরা ওই যখন লাস্টের দিকে আমরা পড়বো এমআরএনএ সম্পর্কে, আর এমআরএনএ যে গঠন হয় সে সম্পর্কে, তখন আমরা এটা পড়বো যে ইন্ট্রনস কি, এক্সট্রন, এসব আমরা তখন পড়বো। তো এখন দেখি আমরা কোষ বিভাজন। তো একটু আগে দেখছি যে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আদি কোষের ক্ষেত্রে বিভাজনটা হয়, আর প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এরপর শ্বসন। তো শ্বসনের ক্ষেত্রে আমরা ওখানেও দেখছি যে অবাধ শোষণ হয় আদি কোষের ক্ষেত্রে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে সবাধ শোষণ। অবাধ শোষণ মানে যদি আমরা বুঝতে চাই, তো সেক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি যে অবাধ শোষণের ক্ষেত্রে কি হয়। অবাধ শোষণের ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু আমরা যদি বুঝি তাহলে হবে যে এখানে মাত্র 2 এটিপি আমাদের শক্তি উৎপন্ন হয়। এটা এখানে শুধুমাত্র 2 এটিপি শক্তি উৎপন্ন হয়, যেটা হলো আদি কোষ বা যে অনুন্নত বা প্রাণীদের ক্ষেত্রে। আর প্রকৃত কোষী প্রাণীদের ক্ষেত্রে সবাধ শোষণ হয়, সেক্ষেত্রে 36 বা 38 অণু এটিপি তৈরি হতে পারে। আমরা 36 অণু আমরা এসএসসি লাইফে পড়ে আসছি, কিন্তু এখানে কিছু ক্ষেত্রে 38 দেখা যায়। তো সেক্ষেত্রে 36 বা 38 দুটার একটা এটিপি হয়ে থাকে সবাধ শোষণের ক্ষেত্রে। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে এই যে ট্রান্সলেশনটা ঘটে এমআরএনএ থেকে ডিএনএ থেকে এমআরএনএ যে গঠনটা হয়, সেক্ষেত্রে ট্রান্সলেশনের সময় ট্রান্সক্রিপশনের সাথেই শুরু হয়, মানে ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশন হয়। তো এটা সাথেই শুরু হয়, কারণ এখানে যে ইন্ট্রনসটা থাকে, তো এই ইন্ট্রনসটা কি করে, ইন্ট্রনসটা এখানে থাকে না, যার কারণে এইটা বাদ দেওয়ার জন্য যে ঝামেলাটা সেটা লাগে না, মানে সমস্যা হয় না। তো এইসব কারণে, এছাড়া বিভিন্ন কারণে এটা সাথেই শুরু হয়ে যায়, ট্রান্সক্রিপশনের পরপরই ট্রান্সলেশন শুরু হয়ে যায়। কিন্তু এখানে এইসব বাদ দেয়া বা ইন্ট্রনস থাকে, ইন্ট্রনস হলো নন কোডন যে পার্টটা, সেই পার্টটা থাকে আদি কোষ প্রকৃত কোষে। তো প্রকৃত কোষে ইন্ট্রনসটা যেহেতু থাকে, ইন্ট্রনসটাকে বাদ দেওয়া লাগে। তো বাদ দেওয়া ছাড়াও বিভিন্ন ধরনের কিছু কাজ থাকে, তো ওগুলো সবগুলো শেষ করে তারপর শুরু করতে হয়, এজন্য সময়টা বেশি লাগে। তো এরপর আরও একটা কাজ আছে, সেটা তোমরা দেখে নিবা। তো
আরেকটা ভাগে মানে ৩ ভিত্তিতে এখানে তাহলে আরেকটা ভিত্তি হলো প্রকৃতকোষী জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তি। মানে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে ২ ভাগে ভাগ করা হয়। প্রকৃতকোষী যেটা হলো প্রকৃত কোষ সেক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে ২ ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে শক্ত যেটা হলো থাকে কি নাম কোষ প্রাচীর থাকে, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, যে বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। পরিণত কোষে কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে, এখানে কেন্দ্রে একটা বড় কোষ গহ্বর থাকবে এবং সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকবে, এগুলো হলো বাড়তি জিনিস। পরিণত কোষের গঠন সাধারণত গোলাকার হয়, ডিম্বাকার হয়ে থাকে। মানে এই পরিণত কোষের ক্ষেত্রে এগুলো সাধারণত ভাবে গোলাকার ডিম্বাকার হয়ে থাকে। সঞ্চিত খাদ্য হলো এদের শ্বেতসার। সঞ্চিত খাদ্য কি? এদের শ্বেতসার বা স্টার্চ। আর এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন বা চর্বি। এখানে মানে প্রাণী কোষ এর ক্ষেত্রে যখন আমরা গত ক্লাসে আমি কিছুটা বলার চেষ্টা করছিলাম যে কিছু পার্থক্য আছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে, তখন এগুলা আমি বলছিলাম। তো এদের কোষ প্রাচীর থাকে না, কোষ গহ্বর অনুপস্থিত থাকলেও অতি ক্ষুদ্র আকৃতির ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, কোষে সেন্ট্রোসোম থাকে। এখানে সেন্ট্রোসোম ইউজ করি, তো কোষে সেন্ট্রোসোম থাকে, এখানে সেন্ট্রোসোম থাকবে কিন্তু এখানে সেন্ট্রোসোম থাকে না, এই যে সেন্ট্রোসোম থাকে না। যাই হোক, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন লাগাই দিই, সঞ্চিত খাদ্য চর্বি ও গ্লাইকোজেন, এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো, হলো স্টেম সেল। তো স্টেম সেল সম্পর্কে আমরা একটু পড়ি। স্টেম সেলটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই একটা কোষ থেকে আমাদের সারা দেহ গঠন হয়েছে। তো সেক্ষেত্রে স্টেম সেলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানার জন্য। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে 19 শতকে নাম দেয়া হয়েছে স্টেম সেল। অর্থাৎ জাইগোট আর ভ্রূণের যে প্রাথমিক কোষ, অর্থাৎ প্রথম যে কোষগুলো থাকে সেগুলোকে আমরা স্টেম সেল বলে থাকি। তো আমরা জানি একটি মাত্র জাইগোট কোষ অসংখ্যবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত একটি বিশাল, এটা আমি বোঝানোর জন্য দেখাইছিলাম, জায়গাটা কেটে দিই, বিশাল দেহের পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। তো ওই কোষ থেকে ভিন্ন ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অন্ত্র, লিভার এগুলো তৈরি হয়। তো সেক্ষেত্রে তারা জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে মানে প্রথমে যে কোষগুলো থাকে সেগুলোকে 19 শতকে, শতকটা কত? 19 শতক। 19 শতকে এখানে দাগ দেওয়া যাবে না যেহেতু দাগ দেয়া আছে, এজন্য 19 শতকে নাম দেয়া হয় স্টেম সেল। তো এর অর্থ হলো পূর্ণাঙ্গ দেহের সকল টিস্যু ওই ভ্রূণের কোষগুলো থেকে সৃষ্টি হয়েছে। All the tissues of the adult stem from the early embryo cell, অর্থাৎ পূর্ণাঙ্গ দেহের সকল টিস্যু ওই ভ্রূণ কোষগুলো থেকে সৃষ্টি হয়েছে, এজন্য একে নাম দেওয়া হয়েছে স্টেম সেল। স্টেম সেলের দুটি গুণের বা বৈশিষ্ট্যের কারণে গবেষকরা এই কোষ নিয়ে মাথা ঘামান। এক, বারবার বা অসংখ্যবার বিভাজিত হতে পারার ক্ষমতা, এর ফলে দেহের কোনো হারানো বা ক্ষতিগ্রস্ত কোষ পুনঃপ্রবর্তিত হতে পারে। স্টেম কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয়, মানে ধরো আমাদের যখন হৃৎপিণ্ডটা গঠন হয়েছে তার যে কোষগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে যে কোষগুলো থাকবে সেগুলো সাদৃশ্যপূর্ণ থাকে। ফুসফুসের কোষগুলো একইভাবে, মানে ফুসফুসে যে কোষগুলো থাকে ফুসফুসের ওই কোষগুলো সাদৃশ্যপূর্ণ, বৃক্কের কোষগুলো এরকম ভাবে সাদৃশ্যপূর্ণ, এরকম ভাবে যেখানে কোষগুলো আছে সেখানে কোষগুলো একই রকম হয়। তো সেখানে বলছে কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয় বা ডিফারেন্সিয়েট নয়, এরা বিভিন্ন পথে পার্থক্যমণ্ডিত হয়ে বিভিন্ন প্রকার সেল বা টিস্যু তৈরি করে। যেমন
হৃৎপিণ্ডের কোষ আর ফুসফুসের কোষের মধ্যে পার্থক্য আছে, আবার ফুসফুসের কোষ ও কোষের মধ্যে পার্থক্য আছে, বৃক্কর কোষ আর অন্ত্রের কোষের মধ্যে পার্থক্য আছে। এরকম ভাবে প্রত্যেকটা কোষের মানে প্রত্যেকটা ধরনের জিনিস বা উপাদান যেগুলো আছে আমাদের দেহে সেগুলোর মধ্যকার কোষের মধ্যে পার্থক্য আছে। কিন্তু এই যে হৃৎপিণ্ডটা গঠন হচ্ছে, হৃৎপিণ্ড গঠন হইতে যে কোষ, হৃৎপিণ্ড শুধু গঠনটা হইতে যে কোষগুলো লাগছে তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না, যেমন হয় না, এই আর কি। এটা আমরা আশা করি বুঝছি। এরপর আমরা কিছু দেখি যে ভ্রূণের স্টেম সেল নতুন টিস্যু তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। মানে ভ্রূণের স্টেম সেলকে নতুন টিস্যু তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে, বা আমরা যদি নতুন কোনো মানে প্রাকৃতিক ভাবে না হয়ে যদি কৃত্রিম ভাবে কিছু তৈরি করতে চাই তখন স্টেম সেল ব্যবহার করে কিছু তৈরি করতে পারবো, এরকম একটা ধারণা নিয়ে বিজ্ঞানীরা মাথা ঘামাইছেন। এর জন্য এই বিষয়টা সম্পর্কে বেশি তাদের আগ্রহ ছিল। তো এরপর হার্ট, কিডনি প্রভৃতি অঙ্গ তৈরি করে দেহে প্রতিস্থাপন করা যেতে পারে। মানে এগুলো যদি আমরা ব্যবহার করতে চাই বা এগুলো যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এটা থেকে তৈরি করতে পারি কিনা এরকম একটা জিনিস উদ্ভাবন করতে তারা চাইছে। মানে আমাদের তো অনেক সময় দেখতে পাই হার্ট ফেইলার, কিডনি ফেইলার এরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে এগুলো প্রতিস্থাপন যদি আমরা এই স্টেম সেলের মাধ্যমে করতে পারি বা স্টেম সেলের মাধ্যমে তৈরি করে প্রতিস্থাপন করতে পারি তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এজন্য তারা এই বিষয় নিয়ে বেশি খাটছেন। এবং ভবিষ্যতে মানুষের খাওয়ার জন্য মাংসপিণ্ড তৈরি করে দিতে পারে, অর্থাৎ মাংসপিণ্ড। এখন আমরা মাংসের জন্য বেশি করি, গরুর মাংস, মুরগির মাংস, এরকম বিভিন্ন ধরনের মাংসের উপর, কিন্তু ভবিষ্যতে মানুষের খাওয়ার জন্য মাংসপিণ্ড তৈরি করতে পারবে স্টেম সেলের মাধ্যমে তাদের মনে হয়েছে। এজন্য গরু, ছাগল তথা পশু পালনের দরকার হবে না, মানে গরু ছাগল ছাড়া কৃত্রিম ভাবে মাংস তৈরি করতে পারবে, এরকম একটা তারা ধারণা করতেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ল্যাবরেটরিতে উৎপন্ন মুরগির মাংস বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। তারপর ব্রোন ম্যারু, স্কিন, লিভার প্রভৃতি অঙ্গে কিছু স্টেম সেল থাকে। মানে ব্রোন ম্যারুতে, স্কিনে, লিভারে এইসবের ক্ষেত্রে স্টেম সেল থাকে, যার ফলে এদেরকে রিজেনারেশন বা রিপেয়ার এর প্রচুর শক্তি বা সম্ভাবনা থাকে। অর্থাৎ এই ব্রুন ম্যারু, স্কিন এবং লিভার এগুলোতে স্টেম সেল দেখা যায়, যার কারণে এর রিপেয়ার প্রচুর শক্তি ও সম্ভাবনা থাকে। তবে ব্রেন, কিডনি, হার্ট, কোষ পরিমাপের বিভিন্ন একক, এগুলা বাংলা পড়ার দরকার নাই মনে হয়। সেন্টিমিটার মানে 1 cm, মিলিমিটার মানে 1 mm, মান যে 1 সেন্টিমিটার সমান হলো 0.4 ইঞ্চি। যদি আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটার যেতে চাই তখন এটা নিব। খালি চোখে দেখা যায় যেমন ডিম এমন কোষ, তো 1 সেন্টিমিটার। তারপর 1 মিলিমিটার, যেটা খালি চোখে দৃশ্যমান তবে অনুবীক্ষণ যন্ত্রে পরিষ্কারভাবে দেখা যায়। 1 মিলিমিটার মানে খুব ছোট, একেবারেই ছোট দেখা যাবে এরকম, সেটা হলো 1 মিলিমিটার। তো সেক্ষেত্রে আমরা যদি অনুবীক্ষণ যন্ত্র দিই তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। এরপর মাইক্রোমিটার বা মাইক্রন। তো মাইক্রন হলো অতি ক্ষুদ্রর মতনই বলা যায়, যে আলোক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। এক্ষেত্রে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের কোনো প্রয়োজন হচ্ছে না। তো 1 মাইক্রোমিটার হলো 0.001 মিলিমিটার। এই মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যামস্ট্রংটা অবশ্য কি নাম বায়োলজিতে বেশি লাগে। তো ন্যানোমিটার, মাইক্রোমিটার এগুলো ফিজিক্সেও মোটামুটি লাগে। তোমরা প্রথম দিকে হয়তো বা লাগে না, বাট লাস্টের দিকে দেখা যায় অনেক ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়ে। তো এখন যদি জেনে থাকো তোমাদের ওই সময় সুবিধা হবে আশা করি। তো ন্যানোমিটারটা হলো 10 to the power 10 to the power -6 মিলিমিটার এরকম একটা হয়। আবার যদি ন্যানোমিটারটা তুমি মিটার নিতে চাও -9 হবে, 10 to the power -9 এরকম হয়ে থাকে। এটা তোমরা তখন ভালোভাবে বুঝবা। ন্যানোমিটারের ক্ষেত্রে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কোষ উপাংশ, আর অ্যামস্ট্রং এর ক্ষেত্রে ইলেকট্রন
আণুবীক্ষণ যন্ত্র এক্স-রে প্রক্রিয়া দেখা যায়। মানে এটা হলো ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র দিলে তুমি দেখতে পাবা, কিন্তু এটা হলো ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র এক্স-রে প্রক্রিয়ায় দেখতে হবে। যেমন আমরা ডিএনএ, আরএনএ অ্যামস্ট্রং ধারা মানে প্রকাশ করি, 20 অ্যামস্ট্রং, 3.4 অ্যামস্ট্রং এসব। তো সেগুলো আমাদেরকে দেখতে হলে এক্স-রে প্রক্রিয়াটা না হলে এক্স-রে প্রক্রিয়া দেখা লাগে। এমন কোষ উপাংশ। তো চোখে দেখা মানে খালি চোখে দেখা যায় 100 মাইক্রোমিটার পর্যন্ত থেকে আরো বড়, আর আলোক অনুবীক্ষণে দেখা যায় 0.2 মাইক্রোমিটার থেকে সর্বোচ্চ 40 মাইক্রোমিটার। বর্ধিতকরণ সর্বোচ্চ 2000 গুণ, মানে এটা 2000 গুণ বাড়াতে পারে। আর ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় যে 0.5 থেকে সর্বোচ্চ 20 ন্যানোমিটার, 0.5 ন্যানোমিটার থেকে সর্বোচ্চ 20 ন্যানোমিটার পর্যন্ত এটাকে বর্ধিতকরণ করা যায় 5 লক্ষ গুণ। এরপর এই যে ন্যানোমিটারের ক্ষেত্রে 10⁻⁹ দিলে আমরা মিটার পাবো, আবার মাইক্রোমিটারকে আমরা 10⁻⁶ দিলে মিটার পাবো। এটা আমরা এখানে লিখছি। ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র খাটো তরঙ্গদৈর্ঘ্যের ইলেকট্রন বিম ব্যবহৃত হয়। আলোক তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক খাটো বলে অনেক ক্ষুদ্র বস্তু দৃশ্যমান হয়। ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্রে খাটো তরঙ্গদৈর্ঘ্য অনেক খাটো পরিমাণ থাকে বা অল্প থাকে, এরকম তরঙ্গদৈর্ঘ্যের ইলেকট্রন বিম ব্যবহৃত হয়। এরকম তরঙ্গদৈর্ঘ্যে ইলেকট্রন বিম ব্যবহৃত হয়, মানে যেগুলো হলো আলোক তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট, আলোক যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে তার থেকে অনেক ছোট হয়, এরকম ইলেকট্রন বিমটা ব্যবহার করা হয় বলে অনেক ক্ষুদ্র বস্তুও দৃশ্যমান সেখানে হয়ে থাকে। এরপর কোষের আয়তন ক্ষেত্রে কিছুটা পড়তে পারি যে এগুলো আমরা কোষের কোনো সুনির্দিষ্ট আয়তন নেই, অধিকাংশ কোষই আণুবীক্ষণিক। সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটা আমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে ছোট কোষ, দাগানোটাই সমস্যা হয়ে গেছে। সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যেটার ব্যাস 0.1 মাইক্রোমিটার। অপর নাম PPLO, প্লিউরোফিনিওমেনিয়া লাইক অর্গানিজম, এটার অপর নাম। মানে সবচেয়ে ছোট যে কোষটা আছে তার এক নাম হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এবং এর অপর নাম হলো PPLO, প্লিউরোফিনিওমেনিয়া লাইক অর্গানিজম। এবং বড় কোষ হলো উট পাখির ডিম। এটা আমরা প্রথম ক্লাসে প্রথমেই পড়ছিলাম যে বড় কোষ কোনটা, বা এক একটা ডিম থাকে এক একটা কোষ, তো সেক্ষেত্রে বড় কোষ হলো উট পাখির ডিম, যেটার একটা ক্ষেত্রফল বা এরকম একটা ডেফিনেশন দেওয়া আছে যে 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার বা 12.5 সেন্টিমিটার। এরপর এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। তো এখানে আমরা জানছি কি যে সবচেয়ে ছোট কোষ এবং সবচেয়ে বড় কোষ। এখন আমরা জানবো এককোষী যে উদ্ভিদ কোষ আছে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা, সেটা হলো অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল, যার দৈর্ঘ্য 5 থেকে 10 সেন্টিমিটার, যেটা হলো এককোষী যে উদ্ভিদ কোষগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড়, এটা এককোষীর ক্ষেত্রে। এককোষী যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড়। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি বা বইচমেরিয়া নিভিয়া, তো এটা হলো বহুকোষীদের মধ্যে সবচেয়ে বড়। নামক গাছের তন্তু কোষ, যার এই যে তন্তু কোষ যার দৈর্ঘ্য 55 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা হলো বহুকোষীর মধ্যে সবচেয়ে বড়, এটা হলো এককোষীর মধ্যে সবচেয়ে বড়। এককোষীর মধ্যে সবচেয়ে বড় হলো অ্যাসিটাবুলারিয়া, আর বহুকোষীর মধ্যে সবচেয়ে বড় হলো র্যামি নামক গাছের তন্তু কোষ। কোষটার নাম তন্তু কোষ। তারপর মানব দেহে সবচেয়ে লম্বা কোষ হলো মোটর নিউরন, যেটা আমরা প্রথম ক্লাসে বলছি যে আমাদের যে নিউরন থাকে, নিউরনগুলো হলো আমাদের স্পর্শ করলে আমরা যে অনুভূতি পাই সেটাতে সহায়তা করে। তো সেক্ষেত্রে মোটর নিউরন
যেটা সে কাজে নিয়োজিত থাকে, সেক্ষেত্রে এইটা হলো সবচেয়ে বড় কোষ আমাদের দেহে, যার মানে সেটা হলো 1.37 মিটার, অর্থাৎ 1.5 মিটারে একটু কম, 1.5 মিটারে একটু কম, 0.13 মিটার কম। তো এটা এতটা লম্বা হয়ে থাকে। তো আমরা যদি এই 37 মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে এটা কত হবে? তো 1.73 মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তখন আমাকে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমার আসতেছে 137 মিটার লম্বা। এবং স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ুর বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। স্পাইনাল কর্ড মানে মাথার যে এই মেরুদণ্ড তো না, মস্তিষ্কের নিচে যে স্পাইনাল কর্ডটা থাকে সেখানে থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। পায়ের যে বৃদ্ধাঙ্গুলটা থাকে, বড় মোটা আঙ্গুলটা, সেই আঙ্গুল পর্যন্ত বিস্তৃত থাকে এই নিউরনটা। দেহের একটি সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন 1 ন্যানোগ্রাম। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হলো অনুচক্রিকা। মানবদেহের ক্ষুদ্রতম কোষ অনুচক্রিকা। এখানে আমরা কয়েকটা জিনিস দেখছি। প্রথমে ছোট কোষ দেখলাম, সবচেয়ে ছোট কোষ, তারপর যার অপর নাম এটা দেখলাম, সবচেয়ে ছোট কোষটা দেখছি, তারপর আমরা সবচেয়ে বড় কোষটা দেখছি। ঠিক আছে, তো এককোষীর ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ কোনটা? অ্যাসিটাবুলারিয়া। তারপর বহুকোষীর ক্ষেত্রে র্যামি, এবং গাছের তন্তু কোষের ক্ষেত্রে র্যামি গ্যাসের তন্তু হলো বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ। তারপর মানবদেহের মধ্যে সবচেয়ে লম্বা কোষ হলো মোটর নিউরন। সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে বড় কোষ, এককোষী সবচেয়ে বড় উদ্ভিদের ক্ষেত্রে, বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ, মানবদেহের সবচেয়ে বড় কোষ, মানবদেহের ক্ষুদ্রতম কোষ। এগুলো এখান থেকে আশা করি বুঝতে পারবা। এরপর এককোষী জীব। বহু জীব আছে যারা মাত্র একটি কোষ থেকে দ্বারা গঠিত। এই একটি মাত্র কোষই জীবনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করে, যেমন ক্লোরেলা। তো এর ক্ষেত্রে একটি মাত্র কোষই থাকে, যার জন্য একে এককোষী জীব বলা হয়। এরপর বহুকোষী জীব আছে, অনেকগুলো কোষ নিয়ে গঠিত জীব হলো বহুকোষী জীব, যেমন মানুষ। তারপর আমাদের আশেপাশে অনেক প্রাণী আছে যেগুলো বহুকোষী জীব। তারপর বহুকোষী জীবের সুবিধা সমূহ: জীব আকারে ও আয়তনে বৃদ্ধি পেতে পারে, কতক কোষ পৃথকভাবে গুচ্ছবদ্ধ হয়ে সুনির্দিষ্ট কাজ করতে পারে, মানে টিস্যু আকারে যে কাজগুলো হয় আর কি আমাদের দেহে, সেগুলো করতে পারে বা সংগঠিত হতে পারে। বহুকোষের কারণে জীবের জটিল গঠনে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আকারে অনেক বড় হতে পারে, যেমন আমাদের গরু, তারপর মহিষ, এগুলো যেমন অনেকটা বড় হয়। তো এগুলোর মধ্যে অনেক কোষ আছে বা বহুকোষী প্রাণী, এরা এর জন্য এত বড় হতে পারে। কোষ ছোট থাকে কেন? কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব কোষই অনুবীক্ষণিক বা আনুবীক্ষণিক। প্রয়োজনীয় কাজকর্মের সুবিধার জন্য কোষ আকারে ছোট থাকে। কোষের ঘনফল বা ভলিউম তার অন্তরস্থ মেটাবলিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কোষের সারফেস এরিয়া কোষের বাইরের পরিবেশের সাথে দ্রব্য আদান প্রদানে ভূমিকা রাখে। কোষ ঘনফলে বৃদ্ধি পেলে সারফেস এরিয়া সেই অনুপাতে বৃদ্ধি পায় না। কোষ যদি ঘনফল মানে আয়তনে বৃদ্ধি পায় বা ঘনফল দিক দিয়ে বৃদ্ধি পায়, তখন তার সারফেস এরিয়ার সেই অনুপাতে বৃদ্ধি পায় না। এর ফলে কোষের ভেতরে ও বাইরের পরিবেশের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি আদান প্রদানের সীমিত হয়ে আসে এবং কোষকে টিকে থাকতে অসুবিধা হয়।
একটি কোষের আকার তথা ঘনফল কত বেশি হবে তার একটি সীমাবদ্ধতা আছে। কোষকে তার অস্তিত্ব রক্ষার্থে সেই সীমার বাইরে থাকতে হবে, তাই কোষকে বিভক্ত হতে হবে। কোষ তার আকারের সীমাবদ্ধতা রক্ষা করে বিভাজিত হয় বলে বড় বড় জীবের উদ্ভব ঘটে। কোষ তার আকারের সীমাবদ্ধতা রক্ষা করে বিভাজিত হয়, এর কারণেই বড় বড় জীবের উদ্ভব ঘটে। এরপর আদর্শ উদ্ভিদ কোষের গঠন, এক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে, কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকবে। কোষ প্রাচীরটা আলাদা, কোষ ঝিল্লিটা আলাদা, এটা আমরা যদি চার্টের মাধ্যমে দেখি সেটা বেটার হয়। তো এক্ষেত্রে জড় পদার্থ থাকে কিছু এবং প্রোটোপ্লাজম বা কোষের সজীব পদার্থ এগুলো। তো সজীব পদার্থ, এরপর কোষ প্রাচীর, তারপর কোষস্থ নির্জীব বা জড় বস্তু। আর এক্ষেত্রে প্রোটোপ্লাজমে সজীব বস্তুর ক্ষেত্রে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এগুলো থাকে। এরপর সঞ্চিত খাদ্য, মানে সঞ্চিত খাদ্যটা আসবে কোষস্থ নির্জীব জড় বস্তু থেকে। তো জড় বস্তু যেগুলো আছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে জড় বস্তু হলো কোষ প্রাচীর ও কোষস্থ নির্জীব জড় বস্তু। কোষস্থ নির্জীব জড় বস্তু কি? সঞ্চিত পদার্থ, মিশ্রিত পদার্থ ও বজ্র পদার্থ। সঞ্চিত পদার্থগুলো কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এগুলো দাগ দেওয়া যাবে না, অনেক ছোট করে লেখা। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো হলো সঞ্চিত পদার্থ। আর নিঃসৃত পদার্থ হলো হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। তো সহজভাবে মনে রাখতে পারো একটা ছন্দের মাধ্যমে, সেটা হলো হারপেন, HERPEN। এইচ এ হলো হরমোন, তারপর এইচ মানে হাড়ে হলো হরমোন, তারপর পেন, PEN। তো পিতে হলো পিগমেন্ট, ইতে হলো এনজাইম, এনতে হলো নেকটার। তারপর আমরা দেখি বর্জ্য পদার্থ, যেটা রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, জৈব অ্যাসিড, উদাই তেল, খনিজ পদার্থ। সঞ্চিত খাদ্য হলো, আমরা মনে রাখতে পারি কাপল ধারা, কয়াকার, প, ল। তো কাতে হলো কার্বোহাইড্রেট, পতে হলো প্রোটিন, লতে হলো লিপিড। তো এভাবে আমরা মনে রাখতে পারি। তো যদি আমরা সঞ্চিত খাদ্য আর নিঃসৃত পদার্থ এটা মনে রাখি, তাহলে আমাদের কিন্তু এই নির্জীব পদার্থটা বর্জ্য পদার্থ আর পড়া লাগতেছে না। সঞ্চিত খাদ্য আর নিঃসৃত পদার্থ এই দুটো যদি আমি মনে রাখতে পারি, তাহলে বর্জ্য পদার্থ আমাদের এই দুটো বাদে যা থাকবে তাই আমাদের বর্জ্য পদার্থ হবে। তো সেভাবে পড়লে আমাদের আর এটা আলাদা করে পড়া লাগতেছে না। তারপর আমরা দেখি প্রোটোপ্লাজমের ক্ষেত্রে যে কোষস্থ সজীব বস্তুগুলো আছে উদ্ভিদ কোষে, সেগুলো হলো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তো কোষ ঝিল্লি যেটা হলো কোষ প্রাচীরের পর, মানে কোষ প্রাচীর তো ধরো এরকম থাকবে, তো তার পরে একটা অংশ এরকম থাকে, এদিকে এরকম ভাবে থাকে। তো সেটা হলো কোষ ঝিল্লি। তো এখানে এই যে আছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, লাস্টের লেয়ারটা আছে সেটা। এবার আমরা দেখি কোষ ঝিল্লিটা বুঝলাম, এখন আমরা সাইটোপ্লাজমটা দেখি। সাইটোপ্লাজম হলো সাইটোমাতৃকা বা সাইটোসোল, মানে সাইটোপ্লাজমে একটা অংশ থাকে যেটা সাইটোমাতৃকা বা সাইটোসোল, এবং দ্বিতীয়টা হলো বিভিন্ন অঙ্গাণু, এবং তার মধ্যে আছে কিছু ঝিল্লিবদ্ধ, কিছু আছে ঝিল্লিবিহীন। তো ঝিল্লিবদ্ধগুলো হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, সেল ভ্যাকিউল, পারক্সিজম। এগুলো হলো ঝিল্লিবদ্ধ, মানে এদের ঝিল্লি থাকে বা মানে এদের একটা পর্দার দ্বারা আবৃত থাকে, সেটাকে আমরা বলে থাকি যে ঝিল্লিবদ্ধ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আর ঝিল্লিবিহীন কোনগুলো? মাইক্রোটিউবিউলস,
মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সবগুলো কোষীয় কঙ্কালের একটি অংশ। তারপর রাইবোসোম, সেন্ট্রিওল, তারপর প্রোটিওসোম। তো সেন্ট্রিওলটা থাকে হলো প্রাণী কোষে, প্রোটিওসোমটা থাকে হলো উদ্ভিদ কোষে। তো এগুলোকে আমরা ঝিল্লিবিহীন যে এগুলো আছে সেগুলোকে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হলো সেরা মামাই প্রথম। সেতে হলো সেন্ট্রিওল, রাতে রাইবোসোম, মামা ই মামাতে ময়াকারে হলো মাইক্রোটিউবিউল আর একটা ময়াকার মামা। তো মামার একটা ময়াকারে মাইক্রোটিউবিউলস আর একটা ময়াকারে হলো মাইক্রোফিলামেন্ট, আর রস্যইতে হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো সেরা মামা ই, তারপর প্রথমে হলো প্রোটিওসোম। এর মাধ্যমে আমরা ঝিল্লিবিহীনটা মনে রাখতে পারি। ঝিল্লিবিহীনটা মনে রাখলে ঝিল্লিবদ্ধ, এই ঝিল্লিবিহীনগুলো ছাড়া যা থাকবে তাই হলো ঝিল্লিবদ্ধ। নিউক্লিয়াসের 4টা অংশে ভাগ করা হয়, এটা তোমরা অনেক আগে থেকেই পড়ছো, প্রায় 6 থেকে পড়তেছো। যে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম ও ক্রোমোজোম, এগুলো হলো নিউক্লিয়াসের অংশ। আমরা প্রাণী কোষ সম্পর্কে জানছি, তো উদ্ভিদ কোষ সম্পর্কে জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস যে পার্থক্য আছে সেগুলো জানলেই হয়ে যায়। তো এখানে কূপ থাকে। কূপটাকে কি? কূপটা মানে কি, যে আমরা জানি যে কোষঝিল্লি, এই জিনিসটা যে জিনিসটা থেকে সেই জিনিসটা কোষঝিল্লি হলো একটা অর্ধবেদ্য পর্দা, যার মধ্য দিয়ে মানে কোনো প্রয়োজনীয় বস্তু ঢুকতে পারে আবার বের হতে পারে, এরকম হয়। আর এই যেহেতু উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে একটা কোষ প্রাচীরের লেয়ার থাকে, তো কোষ প্রাচীরের লেয়ারটাকে ভেদ করে তো আসতে পারবে না। কোষ প্রাচীর থাকে হলো জড় বস্তু, মানে যার কোনো জীবন নাই বা সজীব না, এরকম নির্জীব। তো সেক্ষেত্রে কোনো কিছু যদি ঢুকার প্রয়োজন হয়, কোনো স্পেস লাগবে, যার কারণে কূপ থাকে উদ্ভিদ কোষে। মানে এখান থেকে ধরো পানিও তো ঢুকা লাগে মাঝে মধ্যে, তারপর বিভিন্ন পুষ্টি উপাদান, আবার রাইবোসোমকে বের হতে হয় প্রোটিন তৈরি করতে, এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় এরকম কূপ প্রয়োজন হয়। তো এই কূপগুলো এই কাজে সহায়তা করে থাকে, যে এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের উপাদানকে ঢুকতে এবং বের হতে, মানে প্রয়োজনীয় উপাদানকে ঢুকতে বা অপ্রয়োজনীয় উপাদানকে বের করে দিতে সহায়তা করে। এরপর মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া থাকে, সব কোষেই থাকে। এখানে বাড়তি হিসেবে কোষ প্রাচীরটা থাকে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এই যে এখানে কোনো রাইবোসোম নাই, তো এটা মসৃণ। আর এখানে রাইবোসোম কোথায়, এই যে অমসৃণ, এখানে রাইবোসোম আছে, তো এটা অমসৃণ। তো প্লাজমা মেমব্রেন, কোষ প্রাচীরের পরেই থাকবে প্লাজমা মেমব্রেন। তারপর নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম। তো এগুলো আমরা প্রথমেই পড়ছি, তো এগুলো আর আমি এখন বলতেছি না, যখন আমরা নিউক্লিয়াস পড়বো তখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, প্রত্যেকটা অংশ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপর গলগি বডি, এগুলোকে গলগি বডি বলা হয়। আমরা প্রাণী কোষে ছড়ানো ছিটানো দেখছি, কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তারপর আত্মকোষীয় ফাঁক, যেটা হলো কোষ প্রাচীরের মধ্যে কিছু ফাঁক থাকে, যেটা হলো ওই যে একই কাজ করে, যে কোষীয় অন্তঃকোষীয় যে ফাঁকটা থাকবে কোষ প্রাচীরের মধ্যকার, সেটা ওই একই কাজ করে থাকে। তারপর লাইসোজোম, এটা আমরা বলছি যে আমাদের দেহে কোনো ধরনের যদি ব্যাকটেরিয়া বা জীবাণু আক্রমণ করে, তো সেক্ষেত্রে লাইসোজোম বডিগার্ড হিসেবে বসে থাকে, যে কোনো জিনিস ঢুকবে তো আমি সেটাকে প্রতিহত করব, এরকম। তারপর পিনোসাইটিক ফোস্কা, অর্থাৎ এখানে পানি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো ঢুকতে পারে এবং বের হতে পারে। এবার কোষ গহ্বর, এখানে কোষ গহ্বরটা দেখো প্রচুর বড়, অনেকটা জায়গা নিয়ে, মানে একটা আম যদি বলো তা আমের মতো অবস্থা এখানে আছে। তারপর মাইক্রোটিউবিউলস, এখানে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই সবগুলোই থাকে। এখানে একটা দেখানো হয়েছে, তো সবগুলোই এখানে থাকে, তো এই আর কি। আর রাইবোসোম এটা মুক্তভাবে থাকে, এই আর কি, এগুলোই থাকে।
সাধারণত ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আজ এই পর্যন্তই। তো আশা করি সবকিছু বুঝছো। যদি কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো সেগুলো আমি পরবর্তী কোনো ক্লাসে বা আলাদা করে কোনো ক্লাসের মধ্যে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।